কাঞ্চনজঙ্ঘা নেপালে অবস্থিত বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। হেমন্তের শেষ দিকে ও শীতকালের কিছু সময় ধরে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড় ও তেঁতুলিয়া উপজেলার বেশ কয়েকটা জায়গা থেকে দেখা মেলে এই অপরূপ সৌন্দর্যের আধার কাঞ্চনজঙ্ঘার। কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে এই তেঁতুলিয়াতে। কিভাবে সেগুলো ঘুরে দেখবেন আর কেমনই বা খরচ হতে পারে, কিভাবে ঘুরে আসতে পারবেন, তারই বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা আছি সান্তাহার রেলওয়ে জংশনে। আমাদের পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে। আমরা দ্রুতযান এক্সপ্রেসের টিকিট করেছি, আর আমাদের ট্রেনটা কিছুটা লেট থাকার কারণে আমরা অপেক্ষা করছি সান্তাহার রেলওয়ে জংশনে। আজকে আমার সাথে যাচ্ছে আমার স্টুডেন্ট ইয়ামিন হুসাইন। তো ইয়ামিন, তোমার কেমন লাগছে? আজকে উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যাচ্ছ, কেমন লাগছে তোমার? অনেক উৎফুল্ল মনে হচ্ছে, এর আগে কোনোদিন যাওয়া হয় নাই, আজকে এটাই লাইফে ফার্স্ট আচ্ছা, এখানে উত্তরবঙ্গে মূলত যাওয়া। আমরা কিন্তু খুব কনফিউজড যে আদৌ আমরা দেখতে পাবো কিনা, কারণ গত বেশ কয়েকদিন ধরে কিন্তু এখানে আবার কুয়াশা দেখা দিচ্ছে। আল্লাহর উপর ভরসা করে যাচ্ছি, বাকিটা দেখা যাক। পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখার সময়টা যেন কাটতেই চাইছে না। অবশেষে দীর্ঘ সময় পর আমাদের কাঙ্ক্ষিত দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আমাদের স্টেশনে এসে পৌঁছায়। আমরাও আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে পড়ি আমাদের ট্রেনটিতে। ভোর সকালে হঠাৎই ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই মনে হলো আমি যেন এক স্বপ্নের রাজ্যে দাঁড়িয়ে আছি। চারপাশ জুড়ে কুয়াশার সাদা চাদর, দূরের সবুজ মাঠ যেন হারিয়ে গেছে নরম ধোঁয়াটে আবরণে। বাংলার প্রকৃতি এতটা মায়াবী, এতটাই যে নিখুঁত হতে পারে তা ছিল সত্যিই কল্পনার বাইরে। এ যেন সৃষ্টিকর্তার নিজের হাতে আঁকা এক জীবন্ত ছবি। এরই মাঝে কুয়াশার আড়াল ভেদ করে ধীরে ধীরে উকি দিতে থাকলো আমাদের সূর্যি মামা। নতুন আলোয় রাঙিয়ে দিল চারদিক। নতুন একটা দিন, নতুন আলো, নতুন আশা নিয়ে যেন আমাদের বলেই ফেললো স্বাগতম পঞ্চগড়ে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে উত্তরের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের দেশে, যেখানে প্রতিটি ভোর, প্রতিটি কুয়াশা আর প্রতিটি সূর্যোদয় মন ছুঁয়ে যায় নিঃশব্দে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা ইতিমধ্যে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা এখন তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করব। এখানে রিজার্ভ না, রিজার্ভ কত টাকা? সারাদিন ঘুরবে তো। কোথায় কোথায় ঘোরাবেন? এই ডাচ বাংলা, হলুদ বাস, কাজের কাজি, চা পাতা বাগান, দিনটা চলে যাচ্ছে। মানে পুরো দিনটা চলে যায়। কত টাকা নেন? এখান থেকে ওরা 1500-1600 ঘুরে আনবি, আবার রাতে টেস্ট দিয়ে আপনি। আমরা পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে আমরা পঞ্চগড় বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। তা বলতে এখান থেকেই রিজার্ভও নিয়ে যেতে পারেন আপনারা। পঞ্চগড় বাজারে নাস্তা শেষ করেই আমরা রওনা হলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তেঁতুলিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখার এক মুহূর্ত সময় আমরা নষ্ট করতে চাইছিলাম না। তেঁতুলিয়ার উদ্দেশ্যে যখন আমরা যাত্রা শুরু করলাম, এর চারপাশের মোহনীয় সৌন্দর্য সত্যিই মুগ্ধ করেছিল। মাঝে মাঝেই নজরে আসছিল ছোট ছোট চা বাগান, যা সত্যিই অতুলনীয়, অনিন্দ সুন্দর। অবশেষে আমরা পৌঁছে গেলাম তেঁতুলিয়াতে। এই সেই তেঁতুল গাছ যার নাম অনুসারেই রাখা হয়েছিল তেঁতুলিয়া। কি কি স্পট আছে? তারপরে ডাকবাংলো। আচ্ছা, কত টাকা নেবে?
এখানে ভ্যান অথবা অটোতে চড়ে আপনি বিভিন্ন স্পট ঘুরতে পারবেন। তবে আপনি যদি দাম দর করাতে বেশ দক্ষ হন তাহলে আপনি জিতবেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। তবে অবশ্যই দাম চুকিয়ে যাবেন, নইলে নানাভাবে তারা কিন্তু দাম বেশি চেয়ে থাকে। আমার কাছে তারা অনেক দাম চেয়েছিল, শেষ পর্যন্ত আমরা দুইজনে ১৫০ টাকায় চুক্তিবদ্ধ হয়ে কয়েকটি স্পট ঘোরার কথা বললেও শেষ পর্যন্ত তারা আমাদের এই পর্যন্ত আর নিয়ে আসে নাই, শেষ স্পটে রেখে এসেছে। যদিও এটা একটা স্ক্যাম ছিল, আমরা প্রথম অবস্থায় বুঝতে পারিনি, তবে আপনারা খুব সাবধান থাকবেন। দুইজনে কত নেবেন সেটা বলেন। না তাহলে বেশি হয়ে যাবে, 200 টাকা। 200 টাকা বেশি হয়ে যাবে, আমি 150 টাকা দিব, আপনি সবগুলো স্পট ঘোরাবেন। যাবেন কি? 150 টাকা দিব, সবগুলো স্পট ঘোরাতে হবে। না, সেটা বলেন তাহলে। বন্ধুরা, আমরা এখন আছি তেঁতুলিয়ার সেই বাংলা হোটেলের সামনে, আর আপনারা দেখতে পাচ্ছেন যেটা এই সেই তেঁতুল গাছ, যে তেঁতুলের নাম অনুসারেই কিন্তু এই তেঁতুলিয়া। আর তেঁতুল কিন্তু ধরেছি, চাইলে আপনি খাইতেও পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা একটা ভ্যান, যেহেতু আমরা দুইজন আছি, আমি আমরা একটা ভ্যান রিজার্ভ নিয়েছি। আমরা এখানে যে সকল স্পটগুলো আছে এই স্পটগুলো আমরা দেখব। এরপরে এই স্পটগুলো এক্সপ্লোর করা শেষে আমরা বাংলা বান্ধা জিরো পয়েন্টে যাব। এর পাশাপাশি আমরা চেষ্টা করব ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডারে চা বাগান রয়েছে সেই চা বাগানটিকে দেখার জন্য। মনে হয় আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা চূড়াটা দেখতে পাবো না, এটা আসলে আমাদের জন্য একটা দুঃখের খবর। তো তুমি কি বলবা এই প্রসঙ্গে, বলো। এটা সত্যি, আমরা শুরুতেই যেমন বলছিলাম যে আল্লাহর উপর বিশ্বাস করে আমরা রওনা হলাম, দেখা যাক যে আমরা দেখতে পাই কিনা। কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই প্রচুর পরিমাণে কুয়াশা দেখা যাচ্ছে, সাথে মেঘ রয়েছে, যার কারণে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা সম্ভব হবে না। তবে হাল ছাড়ছি না, আল্লাহর উপর বিশ্বাস রয়েছে, হাল ছাড়ছি না। সন্ধ্যা পর্যন্ত আমরা থাকবো, দেখা যাক বিকেলেও যদি দেখা যায়, ভাগ্য। আমরা স্ক্রিনে কতটুকু দেখাতে পারছি এটা আমরা মনে হয় দেখাতে পারবো না। আর ঠিক এই যে যে খালের মতো আছে, এই খালের ওই পাশেই কিন্তু কাঁটাতারের বেড়া রয়েছে, এটাতেই ওই পাশেই সীমান্ত, ওইদিকে যাওয়া যাবে না। ওইদিকে যে আপনারা দেখা যাচ্ছে ঠিক এই এই বরাবর একটুখানি দেখবেন যে এখানে কিন্তু কাঁটাতার দেখা যাচ্ছে, এই চা বাগানগুলোর ঠিক পরেই কিন্তু কাঁটাতার রয়েছে, এটা ভারত বাংলাদেশ সীমানা রয়েছে এখানে। আহ বুঝতে পারছেন চা বাগানের ভিতরে রয়েছে, অনেক সুন্দর আসলে। দেখুন না কত সুন্দর, দেখানোর মানে ভাষায় প্রকাশ করার মতো না, মানে প্রকৃতি এতটা সুন্দর হতে পারে, সুবহানাল্লাহ। কাঁচা পাতার চা কয় টাকা করে নিচ্ছেন? 10 টাকা করে। আচ্ছা, দুইটা স্পেশাল করে বানাই দেন। আচ্ছা, আমরা এখানে আসছি কাঁচা পাতা চায়ের দোকানে। ভাইয়ের দোকানের নামটা কি একটু বলবেন প্লিজ? ক্যাফে বড় বিল্লা বা হোটেল বড় বিল্লা। আচ্ছা, হোটেল বড় বিল্লা। এখানে কিন্তু আপনারা সব ধরনের চা পেয়ে যাচ্ছেন, চাইলেই যে কোনোটা আপনি ক্রয় করে নিতে পারবেন। সীমান্ত ঘেঁষা বড়বিল্লা চা বাগান পরিদর্শন শেষে আমরা ছুটে চলেছি অন্যান্য স্পটের দিকে। তবে চা বাগান কিন্তু আমাদের পিছু কোনোভাবে ছাড়ছে না।
যেদিকেই তাকাচ্ছি সেদিকেই অনিন্দ্য সুন্দর সৌন্দর্যের আধার এই চা বাগান। দেখলে আপনার মন প্রাণ সত্যিই অনেকটা শীতল হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি তাহলে নেপালি বাঁশ, বা এই যে বাঁশ আছে, অনেকেই কিন্তু বাঁশ দেখে, এই বাঁশটা দেখার জন্য আমরা যাচ্ছি। আর এই রাস্তা পথে যেতে যেতে কিন্তু আপনারা চা বাগানগুলো দেখবেন। আসলে সৌন্দর্য কাকে বলে, আমি বারবার এই কথাটা কিন্তু রিপিট করছি। আপনারা এই চা বাগানের সৌন্দর্যটা যদি নিজ চোখে না দেখেন, এই ক্যামেরার স্ক্রিনে আপনি এই জিনিসটা ভালোভাবে কিন্তু দেখতে পাবেন না। আচ্ছা, আমরা কিন্তু পৌঁছে গেছি যে নেপালি বাঁশ বা হলুদ বাঁশ বলে সেখানে। তা দেখেন, মানে দেখে মনে হবে কিন্তু রং করা, কিন্তু আদৌ কিন্তু এইরকমটা না, মানে যে পুরাটা এইরকম করা আছে। কিন্তু আমরা যে বাঙালি, এটা কিন্তু স্পষ্ট একটা ছাপ রয়েছে। এই যে যারা যারা আসছে সুন্দর করে তাদের নামগুলো ফল একদম সুন্দর করে রেখে গেছে, মানে আমরা জাত বাঙালি সেটা প্রমাণ এখানে দেওয়া রয়েছে। আর ঠিক পাশেই, ওয়াও, এটাই সম্ভবত নেপালি বাঁশ বলে, যে বিগ সাইজ। ইয়ামিন, কাম হিয়ার। আমি দুই হাতেও কিন্তু ধরতে পারতেছি না, দুই হাতেও না, মানে বিগ সাইজ কিভাবে বুঝাই। আর এই যে দেখেন উল্লাস, সেগুলো যারা যারা আসছে তাদের ছাপ রেখে গিয়েছে। ও, আমি তো অভিভূত আসলে। তবে এখানে শুধু এই বাঁশ ছাড়া দেখার মতো আর কিছুই নাই। তবে এই বাঁশ দেখার জন্য কিন্তু প্রতিদিন অনেক পর্যটক এখানে এসে থাকে। তবে এখানে অনেক মোটা বাঁশ, যেটা এর পূর্বে কখনো কোথাও দেখেছি বলে আমার মনে হয় না। কিন্তু যে জিনিসটা সবচেয়ে খারাপ লাগলো, এটা যে প্রত্যেকটা বাঁশে যারা যারা এসেছে তাদের নাম খোদাই করে রেখেছে। এটা আসলে ঠিক হয়নি। প্রকৃতির সাথে এই আচার ব্যবহার করাটা উচিত নয় বলে আমি মনে করছি। তো আমরা পরবর্তী স্পটে যাব, এখন আপাতত টাটা। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গা থেকে, সেই এই জায়গাটা থেকেই কিন্তু শিলিগুড়ি যে ব্রিজ সেটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এটাই কিন্তু শিলিগুড়ি ব্রিজ। আপনাদের যদি দেখায়, ঠিক আমার হাত বরাবর যদি একটু দেখেন, এইটাই কিন্তু শিলিগুড়ি ব্রিজ। আপনি একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করি, যে এই ঠিক এইটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে শিলিগুড়ি ব্রিজ। মূলত আজকে আমাদের কপাল ভালো, আমরা অনেক খোঁজাখুঁজি ক্যামেরার লেন্স দিয়েও কিন্তু খুঁজে পাচ্ছি না কাঞ্চনজঙ্ঘাকে আজকের দিনটা। কপালটা খারাপ বলতে হবে। অধীর আগ্রহ নিয়ে আমরা এসেছিলাম এই কাঞ্চনজঙ্ঘাকে দেখব বলে। মনে অনেক স্বপ্ন, অনেক কল্পনা, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছে আমাদের ইচ্ছের মতো হয় না। চারদিক জুড়ে মেঘের ঘন পর্দা, আর কাঞ্চনজঙ্ঘা যেন আড়ালেই থেকে গেল। কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও সৃষ্টিকর্তা আমাদের বঞ্চিত করেননি। তিনি উপহার দিয়েছেন এক অপরূপ সন্ধ্যা, মায়াবী আলো আর নীরব আকাশ মিশ্রিত প্রকৃতির এক গভীর প্রশান্তি। এই না দেখাটাও যেন এক দেখা, এই অপেক্ষাটাও যেন এক প্রাপ্তি। হয়তো কাঞ্চনজঙ্ঘা আজ চোখে পড়েনি, কিন্তু তিনি আড়াল থেকে ডাক দিয়ে গেলেন, আবার এসো, আমরা অপেক্ষা করব তোমার জন্য। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে আসছি আই লাভ তেতুলিয়া যেই মানে সাইনবোর্ডটা আছে সেখানে। আপনারা দেখুন, এই যে ঠিক, আর ঠিক এর পিছনেই কিন্তু রয়েছে রাবার বাগান। আমরা দেখেন এখানে রাবার বাগান, যদিও আগে এরকম হয় না। এটাই সেই আই লাভ তেতুলিয়া। আই লাভ তেতুলিয়া ও রাবার বাগান দেখেই আমরা পৌঁছে গেলাম তেতুলিয়া ডাক বাংলোতে। এই ডাক বাংলো থেকেই সবচেয়ে ভালোভাবে দর্শন করা যায় কাঞ্চনজঙ্ঘার সেই চূড়াটি। কিন্তু আকাশে মেঘ এবং কুয়াশা থাকার কারণে আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছিলাম না। কিছুটা নিচু হয়ে, কিছুটা উঁচু হয়ে, কখনো বা ওয়াচ টাওয়ারে গিয়ে নানাভাবে আমরা চেষ্টা করেছি কাঞ্চনজঙ্ঘাকে একবার দর্শন করার জন্য, কিন্তু কোনোভাবেই আমরা তা পাচ্ছি না। যেন নানা দল বল যুদ্ধের সকল অস্ত্র নিয়ে গিয়েও যুদ্ধ থেকে
পরাজিত হয়ে ফিরে আসার মতো অবস্থা হলো আমাদের। আমরা এখন ডাক বাংলোতে রয়েছি। আমাদের কপাল আসলেই খারাপ, আমাদের কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখার সৌভাগ্য হয়নি, কারণ আকাশ প্রচুর মেঘলা রয়েছে আর তার উপরে কুয়াশা রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে মহানন্দা নদী, এখানে কিন্তু পাথর উত্তোলন করা হয়। আর এই নদীটা ঠিক অর্ধেকটা বাংলাদেশের সীমানায় এবং বাকি অর্ধেক কিন্তু ভারতের সীমানায় পড়েছে। ইয়ামিন, কাজটা কেমন হলো বলো তো? আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসলাম, আমাদের তো দেখা না, মেইন স্পটে আমরা বর্তমানে অবস্থান করতেছি, কিন্তু আচ্ছা আরে বাদ দাও, ওগুলো বিশ্লেষণ বাদ দাও, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, এই বিষয়টা আসলে তোমাকে কেমন পোড়াচ্ছে আসলে? দুঃখিত। লস প্রজেক্ট, কিছুই বলার নেই। ইনশাল্লাহ নেক্সট ইয়ার, সামনে বছর। নদীর পাড়ে এখন দেখতে হবে, উপায় নাই, তাছাড়া কি আর করা। চেক দ্য ফ্রাঙ্কফুর্ট প্লেস। এই যে নদী, আর ওই ঠিক ওটাও দেখা যাচ্ছে, যেটা এটাই হলো ভারতের বর্ডার, ওখানে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। মূলত এই নদীতে পাথর উত্তোলন হয়, আর শুক্রবার থাকায় পাথর উত্তোলনটা বন্ধ আছে। বাংলোতে নামনিকভাবে খোঁজার পরেও আমরা যখন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম না, তখন আর সময় নষ্ট না করে আমরা ছুটে চললাম ভারত বাংলাদেশের যে সীমানা পিলার রয়েছে সেখানেও অনিন্দ্য সুন্দর এক চা বাগান রয়েছে, যা আপনাদের শুরুতেই দেখিয়েছিলাম। সেই চা বাগানেই এখন আমরা এক্সপ্লোর করব। আচ্ছা আচ্ছা, আমরা এখন ভারত বাংলাদেশের যে সীমানা প্রাচীর রয়েছে 436 নম্বর যে পিলারটা, সেটাতে আমরা এসেছি। এখানে দেখতেছেন যে কি, এই যে আমাদের 436 বাংলাদেশের, আর ঠিক অপোজিট যেটা আমরা যদি বলি, ঠিক এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার। আর আমরা যদি দেখাই, ঠিক এই পাশে যেই চা বাগানগুলো রয়েছে এটা কিন্তু বাংলাদেশের, আর এইটা যেটা আমার পিছনে যেটা দেখছেন এটা ইন্ডিয়ার চা বাগান। মানে আমরা যদি বলি এখন আমাদের অবস্থান যদি বলি, আমরা কিন্তু এখন অবস্থানটা আমাদের ভারতে, ঠিক এটা ভারতের, আর এটাই ঠিক হচ্ছে বাংলাদেশ। আপনি ভাবতেও পারবেন না যে কত সুন্দর হতে পারে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনি চলে আসতে পারবেন এই পঞ্চগড়ে। তবে ঢাকা থেকে যদি আসতে চান, দ্রুতযান এক্সপ্রেসে করে আপনি সন্ধ্যায় রওনা দিলে ভোর সকালেই কিন্তু আপনি পৌঁছে যাবেন পঞ্চগড়ে। এছাড়াও আপনি দূরপাল্লার বাসে করেও আসতে পারেন পঞ্চগড় শহরে। এক্ষেত্রে খরচ পড়বে প্রায় 900 থেকে 1600 টাকা পর্যন্ত। থাকার জন্য আপনি পঞ্চগড়ে বেশ কয়েকটি হোটেল, রিসোর্ট পেয়ে যাবেন, খুব সহজেই রাত্রি যাপন করতে পারবেন। আচ্ছা বন্ধুরা, এখন অফিসিয়ালি আমি যদি বলি, উইদাউট এনি পাসপোর্ট আমি ভারতে অবস্থান করছি। যদিও ঠিক আমার পিছনে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা যে ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার যে কাঁটাতার, এটা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, ঠিক এই বরাবর একটু খেয়াল করবেন, এখানে রয়েছে ইন্ডিয়ার কাঁটাতার। আর আমরা ঠিক এখানে, যদিও যেটা নো ম্যানস ল্যান্ড বলা হয়, ঠিক সেই নো ম্যানস ল্যান্ডে আমরা রয়েছি। যদিও এটা ভারতের জায়গা, কিন্তু এই জায়গাতে অবাধ যাতায়াত করা যায়। আমরা এখন ভারতের চা বাগান ঘুরে দেখছি। ভাবতে একটু অনেক অন্যরকমই লাগছে যে উইদাউট এনি পাসপোর্ট, ভিসা আমরা ভারতে অবস্থান করছি। তবে চা বাগানের সৌন্দর্যে আমি সত্যি অভিভূত হয়েছি। চা বাগান, বিশেষ করে এই সবুজ গালিচা, মন প্রাণটাকে আপনাদের শান্ত করবে। সময় পেলে আপনারা এই যে এত সুন্দর একটা পরিবেশ, আপনারা আসবেন, ঘুরবেন, শরীর মন সব আপনার প্রশান্তি লাভ করবে।
আল্লাহর সৃষ্টিকে দেখার জন্য হলেও আসা দরকার আমাদের। এখানে অসম্ভব সুন্দর দৃশ্যের অবলোকন করছি আমরা। এখানে মানে বলার মতো নয় যে কত সুন্দর। ভাই, আপনি এই যে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে আসছেন এবং জি, পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়ার মাটিতে পা রাখছেন, এটা আপনার কেমন লাগছে? এটা আমাকে খুব ভালো লাগছে, কারণ পাসপোর্ট ভিসা ছাড়া এই পাশে আমাদের দেশ, এই পাশে হলো ইন্ডিয়া, মানে পাশাপাশি দেশ। এক পা ভাড়ালে বাংলাদেশ, আর এক পা ভাড়ালেই ইন্ডিয়ার ভিতরে আমরা চলে আসতেছি। মানে খুব ভালো ভালো লাগতেছে আর কি। চা বাগানের যে দৃশ্যগুলো সেগুলো চা বাগানের দৃশ্য অসাধারণ দৃশ্য। এটা হচ্ছে ইন্ডিয়ার চা বাগান, এটা হলো আমাদের দেশ বাংলাদেশের চা বাগান। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চা বাগানের সবুজ সৌন্দর্য আর সীমানা পিলার ঘুরে দেখার পর মনে হলো এই পথ শুধু ভ্রমণের নয়, ইতিহাস ও পরিচয়েরও বটে। এরপরে আমরা জুমার নামাজ আদায় করে একটু বিশ্রাম, দুপুরের খাবার সেরে আবারও রওনা হলাম। উদ্দেশ্য বাংলাবান্ধা, অর্থাৎ বাংলাদেশের একদম শেষ প্রান্ত। সামনে অপেক্ষা করছে আমাদের জন্য বাংলাবান্ধা 0 পয়েন্ট, যেখানে এসে শেষ হয়ে যায় বাংলাদেশের সীমানা আর শুরু হয় ভারতের শেষ বিন্দু। ভারত বাংলাদেশের সীমান্তের শেষ বিন্দু দর্শনের পাশাপাশি দেখব এখানকার পাথর শিল্প, যা এই জনপদের অর্থনীতি আর শ্রমের গল্প বলে নীরবেই। নতুন পথ, নতুন অভিজ্ঞতা আর সীমান্ত ছুঁয়ে দেখার এক ভিন্ন অনুভূতি নিয়ে আমরা এগিয়ে চললাম বাংলাবান্ধার দিকে। যতই সময় গড়াচ্ছে ততই আমরা সীমান্তর কাছাকাছি চলে আসছি। এরই মাঝে নজরে আসলো সারি সারি মালবাহী ট্রাক, যেগুলো ভারত এবং বাংলাদেশের পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ভারত বাংলাদেশের সীমান্তের একদম কাছাকাছি। এখানেই বড় বিলবোর্ডে করে কিন্তু ভারতের বেশ কিছু শহর, নেপাল, ভুটানের দূরত্ব বিলবোর্ডে উল্লেখ করা রয়েছে। এখান থেকে পায়ে হেঁটে বাংলাবান্ধা 0 পয়েন্ট পর্যন্ত যেতে হয়। বন্ধুরা, আমরা কিন্তু এখন বাংলাদেশ ভারতের যেই একদম 0 পয়েন্ট যেটা বলা হয় বাংলাবান্ধা 0 পয়েন্ট, আমরা কিন্তু সেখানে চলে এসেছি। আমরা যদি একটু দেখাই আপনাদের, এই ঠিক দেখছেন এটা 0 পয়েন্ট, আর এখানে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে, এপাশে বাংলাদেশের পতাকা। আর এখানে স্টেডিয়াম গ্রাউন্ডের মতো যেটা দেখছেন, এটাই কিন্তু যেখানে প্যারেড করা হয় সেটা। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভারত বাংলাদেশের একদম শেষ বিন্দুর কাছাকাছি। আপনারা এখন বাংলাদেশ এবং ভারতের দুই দেশেরই পতাকা দেখতে পাচ্ছেন এবং নিচে যে ডোরাকাটা দাগ দেখতে পাচ্ছেন, এটি অফিসিয়ালি এবং আইনত দুই দেশের সর্বশেষ প্রান্ত বিন্দু। এটাই সেই ইতিহাস সৃষ্টিকারী এবং বিখ্যাত 0 পয়েন্ট মনুমেন্ট। বন্ধুরা, এই যে বাংলাবান্ধা 0 পয়েন্ট, এটাই বাংলাদেশের শেষ সীমান্ত। এখানে নোম্যান্স ল্যান্ড, ঠিক ওই পাশেই কিন্তু আমাদের বিএসএফ এর যে দায়িত্বরত ভাইরা আছে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। এবার সে বিজিবির ভাইরা রয়েছেন। আনুষ্ঠানিক এবং আইনতভাবে যদি আমরা বলতে পারি তাহলে এটাই বাংলাদেশের সর্বশেষ সীমানা। আমরা এখন সেই গ্যালারিতে বসে আছি। মূলত এই গ্যালারি থেকেই যে প্যারেড অনুষ্ঠান অর্থাৎ ফ্ল্যাগ নামানোর যে দৃশ্যটা সেটা কিন্তু দেখা যায়। অর্থাৎ যারা দর্শনার্থী থাকে তাদের দেখার জন্য এই গ্যালারি পয়েন্টটা নির্মাণ করা হয়েছে। হাজার পথ পেরিয়ে এসে এই শেষ প্রান্তে দাঁড়িয়ে মনে হলো বাংলাদেশ যেন আরো গভীরভাবে প্রবেশ করেছে আমার হৃদয়ে। ভৌগোলিকভাবে এখানে শেষ হলেও অনুভূতিতে বাংলাদেশ সব সময় থাকে হৃদয়ের মাঝখানে। এই সীমানাতে এসেই মনে পড়ে যায় সেই ফেলানির ঝুলন্ত লাশের কথা।
ফেলানির মুখকে মনে করে এই দুঃখকে, এই কষ্টকে আমাদের শক্তি করে রূপান্তর করতে হবে, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।